আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.3। গত ক্লাসে আমরা 21 নং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 22 নং থেকে করব ইনশাআল্লাহ। আমাদের 22 নং অঙ্ক ছিল দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ একটি চৌবাচ্চার মধ্যে দুইটি নল আছে। প্রথম নল দ্বারা 20 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে দ্বিতীয় নলটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এখান থেকে আমরা দ্বিতীয় যে নলটা আছে এই দ্বিতীয় নলের আগে আমরা কত অংশ পূর্ণ হয় এটা আমরা বের করব। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কম হলে ভাগ হবে 1/30 অংশ। অতএব দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয়। যেহেতু দুইটা নল দ্বারাই 18 মিনিটে পূর্ণ হয়েছিল, কত হবে? বেশি হবে। 1 × 18 ভাগ কত? 30। 3 × 6 = 18, 5 × 6 = 30, অর্থাৎ 3/6 অংশ। বাকি থাকে মোট একটি চৌবাচ্চা ছিল, মানে 1 অংশ। 1 বিয়োগ কত? 3/5 সমান 1 আর 5-এর লসাগু 5, 5 × 5, 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 3 × 3, অর্থাৎ কত? 2/5 অংশ। এখন প্রথম নল দ্বারা 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়েছিল 20 মিনিটে। অতএব প্রথম নল দ্বারা 2/5 অংশ পূর্ণ হবে, তখন 20 মিনিট লাগবে। তাহলে কি হবে? গুণন হবে। 20 × 2 ভাগ কত? 5, 4 × 5 = 20, 4 × 2 কত? 8 মিনিটে। এখন যদি আমরা 8 মিনিট পর প্রথম নলটা বন্ধ করে দিই, তাহলে চৌবাচ্চাটি পানি পূর্ণ হইতে 18 মিনিট সময় লাগত। উত্তর কত হবে? 8 মিনিট। এরপর 23 নং। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? এখানটায় আমরা দেখতেছি যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, আমরা ট্রেনের যে গতিবেগ ছিল কিলোমিটার, এটা আমরা মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 48 কিলোমিটার সমান 1000 × 48, মানে 48,000 মিটার। আবার 1 ঘন্টা সমান আমরা কি জানি? 60 মিনিট। আবার 60 মিনিট সমান, আবার 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। সেই জন্য আমরা কি লিখছি? 60 × 60, অর্থাৎ 6 6 36, 2 0, 3600 সেকেন্ড। এখন ট্রেনটি এই 3600 সেকেন্ডে কত কিলোমিটার গিয়েছিল? 3600 সেকেন্ডে গিয়েছিল কত? 48,000 মিটার। এটা 1 ঘন্টা আমরা ঘন্টাকে সেকেন্ডে পরিণত করেছি। অতএব 1 সেকেন্ডে যাবে কম দূরত্ব, কম হলে ভাগ হবে 4800 ভাগ 3600 মিটার। অতএব আমাদের কথা ছিল 30 সেকেন্ডে ট্রেনটি একটা সেতু অতিক্রম করে। অর্থাৎ 30 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা আমাদের কি সেতুর দৈর্ঘ্য হয়ে যাবে। অতএব 30 সেকেন্ডে যায়, তখন বেশি যাবে। 48,000 × 30 ভাগ কত? 3600। 2 0 2 0 আমরা কেটেছি, কত? 6 6 36, 6 48, এই শূন্য কাটে এই জায়গা দিয়েছি, কত? 30, 6 × 6 = 5 6 30, কত হবে? 5 8 40, 1 0, অর্থাৎ 400 মিটার। সেতুটার যে দৈর্ঘ্য ছিল, সেতুটার দৈর্ঘ্য এটা আমাদের কত? এই দৈর্ঘ্যটা আমাদের কি, অর্থাৎ 30 সেকেন্ডে আমাদের সেতুটা অতিক্রম, মানে এত মিটার দূরত্ব অতিক্রম করছে। আবার ট্রেনটির দৈর্ঘ্য কত? 100 মিটার। এখন আমরা এই 400 থেকে যদি 100 বিয়োগ করে দিই,
তাহলে সেতুটার দৈর্ঘ্য কতটুকু হবে বের হয়ে যাবে। তাহলে সেতুটির দৈর্ঘ্য 400 মাইনাস কত 100, 400 বিয়োগ 100 কত 300 মিটার। উত্তর কত হবে 300 মিটার। এরপর 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে আমরা এখানটা দেখতেছি ট্রেনের দৈর্ঘ্য ছিল 120 মিটার আর সেতুর দৈর্ঘ্য ছিল কত 330 মিটার। তাহলে আমরা এই 120 আর 330কে যোগ করে নেব। ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার এবং সেতুর দৈর্ঘ্য 330 মিটার। তাহলে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেন যে দূরত্ব আছে ওই দূরত্বটাও অতিক্রম করবে, আবার কি সেতুর দৈর্ঘ্য যে ছিল এটাও কি অতিক্রম করবে। 120 যোগ কত 330 অর্থাৎ 450 মিটার। আবার ট্রেনের গতিবেগ কিলোমিটারে ছিল, আমরা মিটারে নিয়ে যাব। আমরা জানি 1 মিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 30 কিলোমিটার সমান হবে, বেশি হবে 30 গুণন 1000 অর্থাৎ কি 30,000 মিটার। আর যে গতিবেগটা আমাদের ঘন্টায় ছিল এটা আমরা সেকেন্ডে নিয়ে যাব। আমরা জানি 1 ঘন্টা সমান 60 গুণন 60 3600 সেকেন্ড। এখন ট্রেনটি 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে। ট্রেনটি 1 মিটার যাবে কম সেকেন্ডে, 3600 ভাগ কত 30,000 সেকেন্ডে। অতএব আমরা বের করছিলাম 450 মিটার যায় কত সেকেন্ডে, তখন বেশি সেকেন্ড সময় লাগবে। 3600 গুণন 450 ভাগ কত 30,000। এই 2 শূন্য কেটেছি, এই শূন্য কেটেছি। তাহলে এখানটায় আমাদের কয় হয় 6 6 36, 5 6 কত 30 অর্থাৎ 5 5 9 45, 6 9 কত 54 সেকেন্ড। তাহলে ট্রেনটি সেতুটি অতিক্রম করতে মোট কত 34 সেকেন্ড সময় 54 সেকেন্ড সময় লাগবে। এরপর আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। 25 নং, তামা দস্তা রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং রূপা ও দস্তার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। এখন ক নং আমাদের বলেছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। ক নং দেওয়া ছিল, আমাদের অঙ্কে দেওয়া ছিল তামা অনুপাত দস্তা সমান 1:2 এবং দস্তা অনুপাত রূপা সমান 3:5। এখানে প্রথম অংশটা যেহেতু এখানে আমাদের দস্তার অনুপাত ছিল 2, এই 2 দ্বারা পরবর্তী রাশির যে অনুপাতগুলো আছে এই দুজনকে আমরা গুণ করে দেব। আর দ্বিতীয় অনুপাতের এখানে দস্তার অনুপাত ছিল 3, এই 3 দ্বারা প্রথম অনুপাত দুজনকে আমরা কি গুণ করে দেব। তাহলে আমরা কি লিখতে পারতেছি 1 গুণন 3 অনুপাত 2 গুণন 3। আবার 3 গুণন 2 অনুপাত 5 গুণন 2। তাহলে কত হয় 3 3 অনুপাত 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অনুপাত 5 দুগুণে 10। অর্থাৎ এখানটায় আমরা দেখলাম দস্তার অনুপাত কি হয়েছে সেম হয়ে গেছে, অর্থাৎ কি 6 হয়েছে। অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান কত হবে 3:6:10। এটা আমাদের কি ক নংয়ের উত্তর। খ নং আমাদের কি বলছে গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। আমরা ক নং হতে পাই তামা দস্তা ও রূপার অনুপাত 3:6:10। অনুপাতের যোগফল কত, এই অনুপাত 3টাকে আমরা যোগ করব, 3 + 6 + 10 অর্থাৎ কত হবে 9 আর 10 19। আবার গহনার মোট ওজন ছিল 190 গ্রাম। গহনায় তামার ওজন হবে, গহনার মোট ওজন এর তামার অনুপাত ছিল 3 আর অনুপাতের যোগফল বের করছি আমরা 21।
19কে 19 এই শূন্য কেটে আমরা এখানে দিয়েছি, অর্থাৎ 119কে 190কে আমরা 19 দ্বারা ভাগ করলে 10 পাবো। 3 10 30 গ্রাম, অর্থাৎ তামার ওজন পাইলাম আমরা 30 গ্রাম। আবার গহনায় দস্তার ওজন হবে 190 এর দস্তার অনুপাত ছিল 6 আর অনুপাতের যোগফল 19। তো 19 দ্বারা 190কে ভাগ করলে আমরা 10 পাই, 6 10 60 গ্রাম। এবং রূপার ওজন, গহনায় রূপার ওজন কত হবে? 190 এর 10 ভাগ 10 হইতেছে রূপার অনুপাত আর 19 হইতেছে কত? অনুপাতগুলোর যোগফল। 19 দ্বারা আমরা 190কে ভাগ করলে 10 পাবো, 10 10 কত? 100। এখন আমরা এইগুলো যোগ করে দেখব 190 গ্রাম হয়েছে কিনা। 30 আর 60 90 আর 100 190। উত্তর, গহনায় তামা 30 গ্রাম, দস্তা 60 গ্রাম এবং কি রূপা 100 গ্রাম। গণং আমাদের বলছিল ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে আমরা কনং ও খনং হতে পাই, কনং ও খনং হতে পাইছি। কনঙ্গে তামা ও দস্তার অনুপাত ছিল 1:2, আর আমরা এই যে 1 অনুপাতের মান পাইছি 30 গ্রাম এবং 2 অনুপাতের মান পাইছি কি 60 গ্রাম। আবার তামা ও দস্তার অনুপাত 1:3। সুতরাং আমরা কি লিখতে পারি? এখানটায় দস্তার অনুপাত যখন 2, তখন দস্তার ওজন ছিল 60 গ্রাম আমরা লিখব। সুতরাং অনুপাতের মান 2 এর জন্য গহনার দস্তার ওজন হবে 60 গ্রাম। অতএব অনুপাতের মান 1 এর জন্য গহনার ওজন হবে কম, কম হলে ভাগ হবে 60 ভাগ 2। অতএব অনুপাতের মান 3 এর জন্য গহনায় দস্তার অনুপাত হবে বেশি, বেশি হলে পূরণ হবে। 60 গুণন 3 ভাগ কত? 2। 30 দুগুণ কত? 60, 3 30 90, 90 গ্রাম। আমাদের আগে দস্তার ওজন ছিল 60 গ্রাম, এখন পাইছি আমরা 90 গ্রাম। এখন যদি আমরা 90 থেকে 60 বিয়োগ করি তাহলে কতটুকু দস্তা মিশাইতে হবে আমরা পাবো। গহনায় দস্তা মিশাতে হবে 90 বিয়োগ 60। 90 থেকে 60 চলে গেলে কত থাকে? 30 গ্রাম। উত্তর কত হবে? 30 গ্রাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।